সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে মাহবুব চন্দ্র আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মুক্ত কথা অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুরের বিএনপির সিনিয়র নেতা, মেহেরপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। আমার মুক্ত কথা অনুষ্ঠানের আমজাদ ভাইয়ের এই প্রথম অনুষ্ঠান। দীর্ঘদিন পর এই জনাব আমজাদ হোসেনকে আমার এই মুক্ত কথা অনুষ্ঠানে পেয়েছি। তাকে নিয়ে নানান বিষয়েই কথা বলার ইচ্ছে আছে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার মেহেরপুর প্রতিদিন এই মুক্ত কথা অনুষ্ঠানে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাই মেহেরপুর প্রতিদিনকে মুক্ত কথা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় সময় তো পার করছি। জি। এই সুদীর্ঘ রাজনৈতিক জীবনে চড়াই উতরাই পার করে আজকে এখানে এসে দাঁড়াইছি। আপনারা অনেক কিছুই জানেন আমার সম্পর্কে, আমি বেশি ব্যাখ্যা দিতে চাইনি। আপনার মুখোমুখি হয়েছি মেহেরপুর প্রতিদিনের। যদি মেহেরপুর প্রতিদিনকে আপনার জিজ্ঞাসার থেকে আমি সুন্দর কিছু দিতে পারি তাহলে আমি নিজেকে গর্ববোধ করব। আমরাও খুব কৃতজ্ঞ ধন্যবাদ। আপনাকে পেয়ে। হ্যাঁ, জি আলোচনাটা যদি এভাবে শুরু করি। মেহেরপুরের বিএনপির রাজনীতির দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার। জি সংসদ সদস্য ছিলেন। সাম্প্রতিক সময়ে মেহেরপুরের যে অভ্যুত্থান পরবর্তী সময়ে মেহেরপুরের বিএনপির যে রাজনীতি, সাংগঠনিক কর্মকাণ্ড আপনাদের জাস্ট কয়েকদিন আগে কাউন্সিল হয়ে গেল। এটা দিয়ে যদি শুরু করি আলোচনাটা, জি জি বলেন। যে এই যে কাউন্সিল হলো, পুরাতন নেতৃত্বের বদলে নতুন নেতৃত্ব, এটাকে কিভাবে ব্যবহার মানে ব্যাখ্যা করবেন? আলোচনাটা শুরু আপনি করি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সম্মুখীন আমাকে করেছেন। তারপরেও উত্তর না দিয়ে পাশ কাটানোর অভ্যাস আমার জীবনে আমার কোনোদিন নাই, এখনো নাই, সামনের দিনে যে কয়েকদিন বাঁচবো রাজনীতির মধ্যে থাকবো। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইনি। বলতে চাই, কেন্দ্রের নির্দেশনা যে জাতীয় ছিল কেন জানি না, জনাব আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা বহুবার শুনেছেন। তাতে কিন্তু উনি বারবার বলেছেন, যারা ত্যাগী, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যারা জীবন যাপন করেছে, জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, এদেরকে প্রাধান্য দিয়েই এই কমিটিটা দেওয়ার কথা ছিল। কেন এটা সুসম্পন্ন হয়নি, আমাদের খুলনার দায়িত্বে যিনি ছিলেন তার কাছে এই বিষয়গুলা নিয়ে আমি বারবার অভিযোগ করেছি, কথা বলেছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথেও কথা বলেছি। আমার যেন কেন মনে হয়েছে যে কে কথা শোনে, কে কার দায়িত্ব নেয়, এইরকম যেন একটা পাশ কাটা মতন একটা অবস্থায় জায়গা থেকে আমি কোনো উত্তর পাইনি। তাই আমার মতোই আমি বিশ্বাস করি যে আপনারাও অনেক নিউজ, আপনারা কোনো পক্ষের মানুষ না, আপনারা সাংবাদিক, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের লিখনির মাধ্যমে, আপনাদের প্রকাশনার মাধ্যমে মেহেরপুরের মানুষ অনেক কিছু জানতে এবং জানার প্রত্যাশা আপনাদের কাছ থেকে করে। সেই ক্ষেত্রে বললাম আপনাকে, যেখানে যে জায়গায় আমার গাংনীতে বহু জায়গায় গ্রাম কমিটি তৈরি করতে যাওয়ার পরে সেখানে মারামারি হয়েছে, যেটা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় এসেছে, আপনারা দেখেছেন, আমার বানানো কোনো কথা নয়। তারপরে কি হয়েছে, পকেট কমিটি হয়েছে, কাগজ তাদের পছন্দের মতো কিছু মানুষকে নিয়ে 51 সদস্যের একটা কমিটি লিখে নিয়ে যে 2 জনের নাম তাদের অফিসে বসে ডিক্লেয়ার করা হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু তাদের অফিসে এই নিয়ে মারামারির প্রবণতা সৃষ্টি হয়েছিল। এর থেকে তারা কেন বিচ্যুত হয়নি, কি করে তারা, যেহেতু তারা ভেবেছে যে আমরা নতুন দুটি মানুষ, তার কারণ মিল্টন সাহেব তো অনেক পরে গাংনীর রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। আর সদস্য সচিব উনি মেহেরপুরের মানুষ। আমি সে বিচারের ভার আপনাদের উপরে দিয়ে আমি ওই লাইনে আর যেতে চাচ্ছি না।
যাই হোক, মেহেরপুর মুজিবনগর দুটি উপজেলা, মেহেরপুর সদর পৌর একটা আপনার নির্বাচনী এলাকার একটা অংশ, সেটা নিয়ে বিশ্লেষণ কি এখানকার মানুষেরা যারা আছে তারা করবে। গাংনীর মানুষেরা আমার বক্তব্যকে হয়তো কেউ কেউ সমালোচনা করবে, কিন্তু বাস্তবতার কথা যেটুকু সর্বময় সত্যি কথা, যে আজকে যে অবস্থা হয়েছে, এখনো উপজেলার পূর্ণাঙ্গ কমিটি তালিকা প্রণয়ন করে দেখানো হয়নি কোনো মানুষকে। এটা তৈরি হওয়ার পরে গাংনীর যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে কমিটি তৈরি করলেন তাদের সপক্ষের সমর্থন অনেকখানি আরো কমে আসবে বলে আমি মনে করি। কারণ ইতিমধ্যেই ঘটনা ঘটেছে একটি উপজেলার কথা আমি ব্যাখ্যা আপনাদের দিই, যেখানে সাবেক ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন যে ভদ্রলোক, তাকে কোনো কমিটিতেই জায়গা দেওয়া হয়েছিল না। কারণ সে ভদ্রলোক আমজাদ যে সময় এমপি ছিলেন বা তার আগে যখন কমিটি হয়েছিল, উনি সেই সময় সাধারণ সম্পাদক তৈরি হয়েছিলেন ধানখোলা ইউনিয়নের, 9টি ইউনিয়নের একটি ইউনিয়ন, সেই ইউনিয়নের কমিটি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাই বর্তমান যারা বা যে নেতৃবৃন্দ কমিটি তৈরি করলেন, আমজাদকে প্রতিপক্ষ হিসাবে বিবেচনায় নিয়ে এসে সেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটাকে কমিটি থেকে বাদ দিয়েছিলেন। আর একজন ছিলেন ওই ইউনিয়নের সভাপতি, তাকেও এর অনুরূপ ভাবে কমিটির থেকে একদমই বাদ দিয়েছিলেন, কোনো জায়গায় কোনো সদস্যও রাখা হয়েছিল না। পরবর্তী পর্যায়ে অনেক সমালোচনার মুখে তাদেরকে ইউনিয়ন কমিটিতে এবং থানা কমিটিতে একটি করে মানুষের নাম কেটে তাদেরকে হলো সেখানে জায়গা করে দেওয়া হয়েছে। তাহলে শুরু হলো কাটাকাটি, দুইজনের নামকে কেটে আর দুইজনের নামকে নতুন করে ইনক্লুড করা হলো। তাহলে যে দুজনকে কেটে বাদ দেওয়া হলো তাদের অপরাধটা কি ছিল, আর এদেরকে নেওয়া হয়েছিল না, এদের অপরাধটা কি ছিল, এটা হলো আমার প্রশ্ন। এমনি ভাবে যদি সর্বত্র জায়গায় সব জায়গায় এরকম অবস্থার সৃষ্টি হয়, এবার ইউনিয়ন কমিটিতে ওই দুজনকে নেওয়া হলো, তাহলে ইউনিয়ন কমিটিতে আরো দুজনকে বাদ দেওয়া হলো, এই অবস্থা বিদ্যমান এখনো আছে। তাহলে এই সাংগঠনিক ব্যাপারে যখন আমরা দেখছি একদম পরিষ্কার একটা দ্বিধা বিভক্ত অবস্থা, কোন কোন জায়গায় বিভক্তিটা 3 ধারায় বিভক্ত, হ্যাঁ, তাই না? আচ্ছা, তো এই যে অবস্থাটা তৈরি হলো, এটা দায় কি আসলে শুধু আপনি স্থানীয় নেতৃবৃন্দকে দেবেন, যা বা কেন্দ্র তো এটা অপারেট করছে, যারা সাংগঠনিক দায়িত্বে আছে, একটা জেলার বা একটা বিভাগের যারা দায়িত্বে থাকেন, তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে যে কমিটিগুলোকে অনুমোদন দিচ্ছেন সেটা তো কেন্দ্রই দিচ্ছেন। কেন্দ্র এটা করছেন কেন? এই বিভক্তিটা কেন কেন্দ্র রেখে দিচ্ছে? আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। সুন্দর প্রশ্ন, জবাবটা দিতে গেলে আরেকটা জায়গায় যেতে হবে। যে দিক নির্দেশনা প্রথমে খুবই সুন্দর ভাষায় সকলেই দিয়েছিলেন কেন্দ্র নেতৃবৃন্দরা, তাতে বলা ছিল 7 সদস্যের একটা জেলা আহ্বায়ক কমিটি তৈরি করা হলো। সেই 7 সদস্যের মধ্যে মিল্টন সাহেবকে আহ্বায়ক করা হয়েছিল, আমিরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল, তারপরে মনে হয় ফয়েজ সাহেবকে করা হয়েছিল, তারপরেটা মনে হয় যুগ্ম সদস্য সচিব ফয়েজকে মনে হয় যুগ্ম আহ্বায়ক করেছিল কি, যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব ছিল না, একজনই ছিল সম্ভবত আমার যেটুকু জানা। তারপরে তো আপনার এরা ছিল, জাহাঙ্গীর ছিল, মাসুদরম ছিল, আর আমি ছিলাম। এই নিয়ে হলো 7 সদস্যের একটা কমিটি। আপনারা দুজন সদস্য, আমরা দুজন সদস্য ছিলাম। যাই হোক, সম্মান করি, সম্মান জানি, ভালোবেসে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের দুজনকে রেখেছিলেন কমিটির মধ্যে, সেই জন্য কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে। সুদীর্ঘ দিন পার করার পরে, চড়াই উতরাই পার করার পরে
হয়তো অযোগ্যতার জায়গা ওনারা খুঁজে পেয়েছিলেন আমজাদের কাছ থেকে, আমি সেটা বলবো। কারণ 8 সালের নির্বাচনে খুলনায় দুটি সিট আপনি একজন। উপহার দিয়েছিলেন খুলনাবাসীরা, মানে খুলনা বিভাগ, তার জি, মধ্যে জি। আমাকে দিয়েছিলেন, নাংনির মানুষটা একটা, আর নজরুল ইসলাম মঞ্জুকে দিয়েছিলেন একটা। জি। তো যাই হোক, এর ভিতরে আমার হয়তো কোনো অযোগ্যতা আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাওয়ার কারণে আমাকে দয়া করে শেষ নাম্বার সদস্যটা রেখেছিলেন। আমি এক সময়তে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ছিলাম। জি। আমি যেতে চাচ্ছি না ওই সমস্ত বিষয় নিয়ে, কারণ এতে কি হয়, নিজেদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির জন্ম দেয়। আমি এইগুলাকে এত কষ্টের জায়গা থেকে পরিহার করে চলে নিজেকে একেবারে জড়তার জায়গায় রেখে চলার চেষ্টাটা করছি। আপনি যে কথা বললেন এইটার বিষয়ে আমি উদ্যোগী হয়েছিলাম। তখনকার না, এখনকার যিনি সেক্রেটারি উনি সদস্য, আমি সদস্য হিসাবেই কামরুল সাহেবকে, যেহেতু উনি একটা দায়িত্বে এসেছিলেন নতুন করে, এখন নাই সেক্রেটারি হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো যাই হোক, আমি ওই কথা বলতে চাচ্ছি না। আমি তাকে বলছিলাম যে তোমরা অনেক দূরত্বের বিষয় মানুষের মনে থাকে, তোমরা আমাদেরকে একটা দাওয়াত দাও, দিয়ে আমরা এই 7 জনে বসি এক জায়গায়, যে কোনো একটা জায়গায় 7 জনে বসি, একটু মন খুলে গল্প করে, একটা কমিটি আমরা এই 7 জনের পেয়েছি, এটুকুন তো আলোচনা করি। এই আলোচনাটুকুন আসলেও মানুষের মধ্যে, এই 7 জনের মধ্যে সহমর্মিতা একটা সৃষ্টি হবে, আমার প্রস্তাব ছিল। ওরা সেটা করছিল আমার কথা অনুযায়ী। জাহাঙ্গীর হোটেলে একদিন একটু বসার ব্যবস্থা ওনারা করছিলেন, আমরা বসছিলাম প্রথম। ওইখান থেকে কুশল বিনিময় টরার পরে আমরা যে যার মতো আবার ব্যাক করলাম। করার পরে আরেকটা সময় কমিটি নিয়ে আলোচনার বিষয়ের জন্য বসার প্রস্তাব আমি দিয়েছিলাম কামরুল সাহেবকে, যেহেতু উনি তখন দায়িত্বে, এগুলা করার দায়িত্ব তো ওনারই ছিল। তো উনি প্রস্তাব দিলেন যে আমার বাসায় যে অফিস, সেই অফিসে হলো আমরা এই 7 জন বসবো। আমি বললাম যে এটা মনে হয় কতটুকুন কি অবস্থার মধ্যে যাবে। তো আমি হলো প্রথম বললাম যে তোমরা এই এই প্রস্তাবটা দাও, তারপর মানে মাসুদরনের পক্ষ থেকে কি ধরনের প্রশ্ন ওঠে আমি দেখি, তাদেরকে যদি কোনো দূরত্বের বিষয় দেখি তাহলে আমি সেটুকুকে কন্ট্রোল করে এক জায়গায় বসানোর অ্যারেঞ্জমেন্টের জন্য হেল্প করব। যাক, ওরা প্রস্তাব দেওয়ার পরে মাসুদরন সহ ওরা সবাই বললো কোথায় বসবো। বললাম যে কোথায় বসবো না, আমরা চেয়েছিলাম একটা ভিন্ন জায়গায় বসে আমরা 7 জন একটু কুশল বিনিময় করি। এখন তো যে আলোচনা হবে অফিস কেন্দ্রিক হওয়া উচিত, কারণ কমিটি নিয়ে যে আলোচনা হবে তো অফিস কেন্দ্রিক, আপনার বারান্দায় আমার বারান্দায়, এটা তো নিয়মের মধ্যে আসে না। তো সেটা করবো ইনশাল্লাহ। তো তারা রাজি হয়েছিল, আমরা গেলাম। যাওয়ার পরে অনেক কথা হলো, কি করে কমিটি আমরা বানাবো, এই সেই। তো লোকজন গুলা কিভাবে আমরা নাম টাম গুলা দেব, কারণ ওই যে পরবর্তী আরো 7-এর পরে মোট 31 সদস্য করার জন্য যে সংখ্যা লাগবে সেগুলা তো আমাদেরকে তৈরি করে দিতে হবে। এই নিয়ে কথাবার্তা ওনাদের সাথে আলাপ আলোচনা হলো। হওয়ার পরে বললো যে যে যার মতো আপনারা হলো নিজ নিজ এলাকার থেকে আপনারা 3-4 জনের করে নামের একটা সুন্দর তালিকা নিয়ে আসবেন, ভালো ওয়ার্কারের, যারা বিগত সময়ে দলকে বাঁচায় রাখছে, আন্দোলন সংগ্রামে ত্যাগে সব জায়গায় ছিল, তাদেরকে দিয়ে কমিটিটা করা হবে, এই সিদ্ধান্ত হলো সবার। তো বললো যে আমরা পরবর্তী পর্যায়ে হলো আমরা একটা তারিখ দিয়ে আপনাদেরকে একটা চিঠি দেব। এই হলো আমাদের একটা মিটিং হওয়ার পরে সমাপ্তি হয়ে গেল, আর আমাদের ডাকা হয়নি।
ওই চিঠি আর দেয়নি? ওই চিঠিও আমাদের দেয়নি। আচ্ছা, আলোচনাটা আরেকটু, অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার ইচ্ছা আছে। জি 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 জি, এতে আপনি বলেন, আমার সব কথার এতে এই উত্তর যে দেব। আপনি এই আপনার কমিটির অভ্যন্তরীণ যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, হুম। আমি যদি আপনাকে এটুকু বলি যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা সময়ের, একটা ক্রুশিয়াল টাইম ছিল এই সময়, 2008 সালের। হুম। খুলনা বিভাগের 2 জন এমপি ছিলেন, জি তার মধ্যে আপনি একজন। এই যে অর্জন, তার পরবর্তী সময় দীর্ঘ 15-16 বছর জি। আপনার দল ক্ষমতায় ছিল না। না, ছিল না। তাহলে আপনাকে অভিযুক্ত করারও তেমন কোনো সুযোগও নাই কোনো সেই সময় সংগঠনের। ওই ওই 15-16 বছর না, সংগঠনে আমার বিপক্ষে হুম। দুর্নীতি সম্পর্কে বলেন, স্বজনপ্রীতি সম্পর্কে বলেন, কোন নেতা কর্মীর কোন ধরনের কোন সুযোগ আজ না, পর্যন্ত আমি নেই, যদি আমি ইনশাল্লাহ। আমি শুধু ওইটুকুই ধরি। আচ্ছা, ধরেন। আপনাকে তো নমিনেশন দেওয়া হয়েছিল সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলেই, জি এবং জি আপনি এমপি হয়েছিলেন। জি। আমি ও জায়গায় এমপি যখন হয়ে গেলেন তখন তো আপনি অবশ্যই উত্তীর্ণ হয়েই তো এমপি হ্যাঁ, হয়েছেন। তা তো যেমন জনগণ অবশ্যই। আপনাকে এমপি বানিয়েছে, হ্যাঁ, এমপি বানিয়েছে। আপনাকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও আপনার দল জি সেই পরীক্ষায় উত্তীর্ণ মানুষ বলেই, নেতা বলেই আপনাকে নমিনেশন দিয়েছিল। জি 15-16 বছর আপনাকে যাচাই বাছাইয়ের জন্য কোনো ধরনের কোনো কর্মকাণ্ড তেমন কিছু ছিল না। আন্দোলন সংগ্রামের সাথে যতটুকু ছিলেন, যদি কোনো কম বেশি কিছু হয়ে থাকে তাহলে আন্দোলনকে আপনি কতটুকু সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পেরেছেন সেইটুকু জায়গা হয়তো বিচার বিশ্লেষণের সুযোগ থাকে। আপনাকে কেন, আপনি মনে করেন যে এই সিনিয়র নেতা হিসাবে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগালো না এবং আপনাকে বাদ দিতে হলো? আমি যদি এই শব্দটাই বলি, যে যেহেতু আপনাকে দায়িত্ব দিল না, কেন দিল না কেন্দ্র? আচ্ছা, আমার মনে হয় জি এমপি তো চলে গেল যখন, আমরা 8 সালে ছিলাম তো, 8-5-13 সালে হলো আমাদের পদোন্নতি, হয় পদোন্নতি না, আমাদের এমপিত্ব শেষ হয়ে গেল। এমপিত্ব 13 সালে, তখন কিন্তু দল আন্দোলন সংগ্রাম শুরু করলো। জি আপনি তো জানেন, জি আন্দোলন সংগ্রাম শুরু করলো। তখন কোথায় ছিল মিল্টন সাহেব আমি জানি না, আমার দলের সাথে সম্পৃক্ততা ছিল না। মাসুদ অরুণও খুব আন্দোলন সংগ্রামের মধ্যে তখন ছিল, আমার তা মনে হয়নি। তবে 13-14 সাল পর্যন্ত 2 বছর গাংনীর রাজপথে যে আন্দোলন সংগ্রামের প্রয়োজন দল দিক নির্দেশনা দিয়েছে, সেই দিন নির্দেশনা আমি পালন করতে যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা সারা বাংলাদেশে আমি একদিনের জন্য হলেও একটি আন্দোলন সেইভাবে করেছিলাম। অন্যান্য সময় তো কোনো জায়গায় 5,000, 6,000, 4,000, 2,000 দিয়ে লোক দিয়ে আন্দোলন সংগ্রাম করেই গেছি। একটি বার শুধু এমন আন্দোলন করেছিলাম, সাতক্ষীরাতে সব থেকে বেশি একটা আন্দোলন হয়েছিল, আমার সমান আন্দোলনও সাতক্ষীরার করতে পারেনি। পরবর্তী পর্যায়ে আস্তে 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 কেন্দ্র আন্দোলনকে স্থিমিত করলো। এটা আমি স্থিমিত করিনি, কেন্দ্র যখন আস্তে 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 স্থিমিত করে দিল, তখন পর্যন্ত সমস্ত লোক এক গাদাকে সব কেসের আসামি আমার সঙ্গে, এবং জামাতের নেতৃবৃন্দ তখন 18 দলীয় ঐক্য জোট ছিল, তাদের নামে কেস হলো, সব আমাকে দেখতে হতো। আমি দেখেছি, তারা আমার কথা শুনেছে যখন, আমি সবাইকে দেখেছি, হাইকোর্ট থেকে জামিন করেছি, মেহেরপুর কোর্ট থেকে জামিন করেছি, এইগুলা সব আমি করেছি। এখন এইগুলা করতে 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 দল হলো আপনার স্লো করতে করতে একদমই স্লো করে দিল। এই স্লো করার ভিতর পর্যন্ত অযোগ্যতা আমার কোথায়, আমি আজ পর্যন্ত আমার নিজেকে প্রশ্ন করি। আপনি সেটা খুঁজে পান? আমি খুঁজে এখনো পর্যন্ত পাই। যদি আপনি এটা খুঁজে না পান, তাহলে আপনাকে যদি এইভাবে জিজ্ঞাসা করি, আপনার কেন্দ্র কি মনে করছে যে আপনার প্রয়োজন দলের জন্য আর নাই? হতে পারে, কেন্দ্র মনে করলে তো আমি কেন, XYZ যে কোনো মানুষের জন্য যদি বিএনপি মনে করে একার দলের প্রয়োজন নেই, তাহলে তো তার তো অস্তিত্ব থাকবে না। স্থানীয় ভিত্তিতে আপনি কিভাবে দেখছেন যে আমজাদ হোসেনের দলে প্রয়োজন নেই, এটা
আমজাদ হোসেনের কনস্টিটিউয়েন্সির সাধারণ মানুষ যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তাদের বক্তব্য যদি আপনি মানে মাথায় নিয়ে যদি এটা বলেন যে এখানে বিএনপি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে যে আমজাদ হোসেনকে ব্যতি রেখে যদি কোনো সিদ্ধান্ত হয়। আমি এই কথা জবাবটা ওইভাবে দিতে চাচ্ছি না, কারণ কথাটা যদি আবার দলের বিপক্ষে চলে যায় সেটা আমার জন্য আমি মনে করি খারাপ দিক। কেন্দ্র আপনাকে বের করতে হবে, কেন্দ্র অদ্যাবধি পর্যন্ত এই যে এখনো 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি কিন্তু ফুরায়নি, 10 দিনের কর্মসূচি আছে। 3 তারিখে আন্দোলন সংগ্রাম ছিল, মানে আপনার বিক্ষোভ মিছিল আলোচনা সভা ছিল, মিল্টন সাহেব করছে। আমি যাকে আমার মেহেরপুর জেলার সভাপতি, ওনার বাড়ি আমার গাংনী থানায়, তার নির্বাচনী এলাকা গাংনী। উনি 3 তারিখে যে প্রোগ্রাম করলেন, এই 3 তারিখ বলে না, বিগত সময়ে যে আন্দোলন সংগ্রাম গুলা কেন্দ্র থেকে ডাকা হয়েছে, দূরত্বই বলেন যে কারণেই বলেন না কেন, উনি আমাকে তার একটা পার্ট মনে করার কারণে উনি আলাদা প্রোগ্রাম করেন। আর সেই ক্ষেত্রে আমিও আমার সঙ্গে সেই সময় থেকেই দলের নেতৃবৃন্দ, সাধারণ গ্রামগঞ্জের খেটে খাওয়া বিএনপির নেতা কর্মীদের কারণেই আমাকেও সেই সমস্ত আন্দোলনগুলা করতে হয়। আমি মিল্টন সাহেব যেদিন কি করে, আমি পাশ কাটায় যাই যে এই সাংঘর্ষিক কোনো কারণের মধ্যে আমাকে যেন না যেতে হয়, ওনাকে না যেতে হয়, গেলে এইটা নিজেদের দলের উপরে প্রভাব পড়বে। তো উনি যদি 3 তারিখে সেই কর্মসূচি পালন করেন, আমি 4 তারিখে করি, এইভাবেই করে আসছি। খেটে খাওয়া মানুষেরা প্রমাণ করে দেয়, এবং আমি আপনাদেরকে সাক্ষী মানব যে কোনো প্রোগ্রামে উনি আমার থেকে বেশি মানুষের সমাবেশ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন সমাবেশ করতে। আমার সমপরিমাণ মানুষের সমাবেশ করতে উনি পারেন। এই বাস্তবতায় আপনার কনস্টিটিউয়েন্সির যারা আপনার সমর্থক, সেটা দলের বা দলের বাইরে আপনাকে পছন্দ করেন, হ্যাঁ পছন্দ করে, তারা মনে করছেন যে আগামী নির্বাচন যেহেতু খুব সন্নিকটে নির্বাচন, ফেব্রুয়ারি মাসের নির্বাচন, এই নির্বাচনে আপনি যদি ধানের শীষের নমিনেশন না পান, তাহলে আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন, কথাটা ঠিক কিনা? তার সময় বলে দেবে কি হবে, এখন তো এই ব্যাপারে বলা যাবে না, বলাও ঠিক না। সময় আপনাকে নিয়ে যাবে, আপনি কোথায় যাবেন। ব্যাপারটা কি এমন হতে পারে যে আপনাকে নেতৃত্ব, সাংগঠনিকভাবে নেতৃত্ব না দিলেও আপনি নমিনেশন পেতে পারেন? আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান এবং খালেদা জিয়া যদি নেতৃত্বে আমার সাথে একদিন করে দেখা হয়, আর কারোর পরিবর্তন হবে কিনা জানি না, আমার মনোনয়ন পরিবর্তন হবে না। আমি বিশ্বাস করি দলের উপরে, ম্যাডামের উপর আমার সেই বিশ্বাস আছে, জনাব তারেক রহমানের উপর আমার সেই বিশ্বাস আছে। তাহলে কি ব্যাপারটা এমন যে আসলে দল থেকে জনপ্রতিনিধিত্বকে আলাদা করা, দল চালাবেন একজন, জনপ্রতিনিধিত্ব করবেন আরেকজন, এটা দীর্ঘদিনের এক ধরনের একটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সাধারণ মানুষের দাবিও এটা, পাশাপাশি অনেক সময় বিভিন্ন দলগুলো এটা বলছেও, কিন্তু বাস্তবায়ন কেউই করছেন না, করেননি। যে দল থেকে সরকার পরিচালনা করুক যারা, পার্লামেন্টের সদস্য এবং দল পরিচালনার প্রেসিডেন্ট সেক্রেটারি আলাদা থাক, এবং অন্যান্য ইউনিট যেগুলো আছে, এখনো জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, হয়তো ভিন্ন ভিন্ন নেতাদের সেখানে প্রোভাইড করা। তো সেই ক্ষেত্রে এটা কি আপনার এখনো মনে হচ্ছে দল এটা চিন্তা করছে যে আপনাদের, বা আমি যদি বলি আপনি জেলার নেতা যেহেতু, মাসুদ অরুণও কি এই ধরনের কিছু ভাবছে কিনা? এখন আপনাদের মাসুদ অরুণের বিষয়টা তো আমাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো না আমি, আর বলতেও চাইনি। আমারটাই আমি বলতে চাই, যেটা আমার নেত্রী অসুস্থ থাকার কারণে সমস্ত পার্ট প্লে তো জনাব আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে করতে হয়েছে। ওনার বক্তব্য দিক নির্দেশনার মধ্যেই কিন্তু আছে, আমরা পেয়েছি, সেইখান থেকেই আমরা অর্জন করেছি সব। সেটা কি, একটি মানুষ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা তো কম আত্মত্যাগের বিষয় না। কিন্তু
দলের প্রধান আমি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবো না, তাহলে আমার দলটা অন্য জায়গায় দিতে হবে, তাই তো? সেই কালচারটা এইখান থেকে যেন চালু হয়, জনাব তারেক রহমানের মাথায় এটা এসছে, এটা দলের জন্য বিরাট পাওয়ার ব্যাপার। কিন্তু এটা যখন পরিবর্তন হবে হ্যাঁ, তখন ছাড়া তার আমরা বলতে পারছি না। এখন তারেক রহমান পরিবর্তন হলেন 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে, এখন যদি জোবাইদা রহমান যদি পরবর্তী ইয়ে হন, তাহলে সেই পরিবারের জায়গায় তো থেকেই গেল না। আপনি তারেক রহমান তো গেল, এইবার সেই দেশের মানুষ, সেই দলের নেতা কর্মীরা যদি জুবাইদা রহমানকে চায় তার গুণের কারণে, তাহলে তাকে দিতে হবে, তার জন্য তো আপত্তি থাকার কোনো কথা নাই। সেটার ক্ষেত্রে এটা বললাম যে খুব বেশি যে গুণগত পরিবর্তন হবে বলে মনে হয় আপনার? না, আমার তো হবেই, কেননা দলের প্রধান যদি এই কথা বলেন, এই দিক নির্দেশনায় যান, তাহলে তারেক রহমান সাহেব যত সব থেকে নির্যাতন শিকার হওয়ার মানুষের একটা মানুষ, উনিও তো তার স্বার্থটাকে রক্ষা করে কথা বলেননি, তাই না? তো উনি যদি সেটা করতে পারেন, তাহলে সবাই আমরা মেনে নেব। এই ধরনের একটা বক্তব্য আছে, তাদের অভিপ্রায় আছে, সেই অভিপ্রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হয়তো আমরা এর সত্যতা খুঁজে পাবো না, কতটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে যদি আরেকটু আপনাকে কথা বলি, সেটা হলো এই যে ধরেন আপনাদের অভ্যন্তরীণ দলের যে বিভাজন, এই বিভাজনে সামনের নির্বাচনে এটা বিরোধী শিবির কি আসলে তারা এটাকে ক্যাশ করবে না, বা তারা লাভবান হবে না? চেষ্টা তো সবাই করবে, লাভ নেওয়ার বিষয়টা সেটা সবাই করবে, সব রাজনৈতিক দলই করবে। তবে আমার মনে হয় আজকে জিএম কাদের সাহেব যদি ভাবেন, আমি আবার জিএম কাদের সাহেব সম্পর্কে নিয়ে আসলাম, আপনি আবার বিব্রত হয়েন না যেন। না, আমি বিব্রত হচ্ছি না, জিএম কাদের সাহেবকে বলবো যে উনি একজন বিরাট ত্যাগী নেতা, মন্ত্রী হওয়ার মতো নেতা। আওয়ামী লীগের সময় সেগুলা উনি প্রমাণ করছেন। আর তাকে ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি মনে করেছি উনি উপজেলার চালানোর মতন নেতা না। তার কারণ উনি এত বড় পারদর্শী নেতা কাগজ কলমে হওয়ার পরে এসে বলেন কিভাবে ইন্ডিয়ালারা কি বলেছে, তাদের অনুমতির বাইরে এই কথা বলা যাবে না। এইটা কি তার মতো নেতার সাজে এই কথাটা বলা? এক। দুই হলো, উনাকে যদি বলেই থাকে যে আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, তুমি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে তোমার প্ল্যাটফর্মের থেকে হলো ক্ষমতায় আসার দ্বার প্রান্তে যেতে হবে, বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, সেটা উনার প্রত্যাশায় হয়তো মিটতে পারে। আমাদের প্রত্যাশায় মনে হয় না যে উনার সেটা মিটবে। অতএব রাজনীতিটা বিএনপির জন্য আজকে ওইখানে গেছে। তাহলে আসলে এই প্রত্যাশাটা তো মূলত যতটা না বিএনপির, তার চেয়ে বেশি তো মূলত এটা জামাতের। তার কারণ হচ্ছে, যদি আপনাকে জেম কাদের কথাটা যদি তুলেই ফেলি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগের দোসর হিসাবে তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, অবশ্যই এটা একটা বিচারিক প্রক্রিয়া থাকতেই পারে, সেটা আলাদা কথা। কিন্তু মানে যেভাবে একটা মানে গণ অধিকার পরিষদকে দিয়ে যেভাবে একটা প্রেসার গ্রুপ তৈরি করে তাদেরকে ইয়ে করে ব্যান্ড করার জন্য, নিষিদ্ধ করার জন্য যে চেষ্টা করা হচ্ছে, এটার সাথে তো জামাত সরাসরি যুক্ত। জামাতের রাজনৈতিক ইন্টারেস্ট আছে এখানে, তাই নাকি? যে সেক্ষেত্রে সেই সামনের নির্বাচনে যদি আমরা সরল অঙ্কটা করি, বিএনপি ক্ষমতায় যাবে, বিরোধী শিবির অবশ্যই তার সেকেন্ড পজিশন হচ্ছে জামাতের, তাই তো? এখন যদি জাতীয় পার্টি, জামাতের কথা বলবো না, নির্বাচনে যে ভদ্রলোক বা যে পার্টি আসবে সেই হলো সেকেন্ড পার্ট। জামাত আসতে পারে, অন্য কেউ যদি বাংলাদেশের মানুষ অন্য কোন দলকে পছন্দ করে সে আসতে পারে। আমি জামাতের অভ্যন্তরীণ কথা বলছি এবং আমাদের মোটা দাগে দাঁড়িয়ে যে মানে সমীকরণটা, আমি সেটা বলার চেষ্টা করছি। এটা তো সোশ্যাল মিডিয়াতে তাদের যে বিভিন্ন নেতার যে বক্তব্য বা অপর যারা, যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা যেভাবে এগুলোকে ব্যাখ্যা করছেন, আমি সেই আলোকেই যদি বলি
যে জামাত এখানে তার অপোনেন্ট হয়ে যাচ্ছে মূলত জাতীয় পার্টি। জাতীয় পার্টি কোনোভাবে যদি আসলে নির্বাচনে ইন করতে পারে, তাহলে আলটিমেট আওয়ামী লীগের দোসর হিসাবে যেমন তার একটা দুর্নাম আছে, ওইখানে হয়তো ফ্রেশ কিছু আওয়ামী লীগার সেখানে হয়তো ইন করে ওই লাঙ্গল প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারে, এবং একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে জনসমর্থন, সেই জনসমর্থনটাও সেখানে ক্যাশ করতে পারে। এই ধরনের একটা ভীতি কিন্তু মূলত জামাতের আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের সাথে অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাতের সাথে যে আপনাদের মানে ঐক্যটা মতদ্বন্দ্বে পরিণত হলো, সেটাও তো ভাবতে হবে, তাই নয় কি? যে তাহলে কি আপনারা চাচ্ছেন মূলত জামাতি আসলে ইয়ে হোক, মানে সেকেন্ড পজিশনে থাকে, এখানে তাকে ব্যান্ড করা হোক? না, আমাদের ভাবনাটা ওইখানে নেই। তার কারণ একটুখানি ইন্টারাপ্ট করি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমাদের অতিথির কাছে কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করবেন ইয়েতে, মন্তব্যের ইয়েতে, আমরা চেষ্টা করব সেই প্রশ্ন শুনে আমি অতিথির কাছ থেকে উত্তর শোনানোর জন্য। জি, আমরা সেটা ভাবতে চাইনি, কেননা আমরা কাউকে প্রতিপক্ষও ভাবিনি। বিএনপি মূলত কাউকে প্রতিপক্ষ ভেবে কারোর বিরুদ্ধে কথাও বলিনি। বিএনপির গতিতে চলছে। অন্যান্য দলেরা বিভিন্ন ধরনের গতির মাঝখান থেকে তারা চলছে। ইসলামিক দলগুলো একটা ঐক্যজোট করার চেষ্টা করছে, করবেই তো, এটা স্বাভাবিক বিষয়। আপনার সাথে যদি আমার মিল আমি করতে পারি সংগঠনের, তাহলে আমরা শক্তিটা একটু বৃদ্ধি হবে। এরা অনেকেই চেষ্টা করছে, যেটা মনে করছে যে বিএনপিকে ঢাকার জন্য এই দল মিলে আমরা যদি এই কৌশলটা অবলম্বন করি, তাহলে আমরা ক্ষমতায় যাব বা বিরোধী দল হিসাবে যে বসতে পারবো, এটা তো করা অপরাধের কিছু নয়। আচ্ছা, এটা তো অপরাধের কিছু নয়। জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয়, তাহলে কার তো কিছু করণীয় নাই। আপনি কি মনে করেন যে এই স্থানীয় নেতা হিসাবে, এই জেলার নেতা হিসাবে জাতীয় পার্টিকে ব্যান্ড করা উচিত? জাতীয় পার্টিকে ব্যান্ড করা উচিত যাদের কর্মদক্ষতা, দল সম্পর্কে কোনো ধারণা বোধ নেই, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত না বলে আমি মনে করি। অবশ্যই দল যদি আজকে সেই জায়গায় না যেতে পারে, আর একটা দেশের হুকুমের উপরে যদি নির্ভরশীল হয়, তাহলে সে দল কিসের? আমি আগেই বলেছি আপনার কথা, জিএম কাদের দিল্লি থেকে ঘুরে এসে বলল, অমুকের হুকুম না পাওয়া পর্যন্ত কথা বলা যাবে না। এদেশে তো ঐক্যের রাজনীতি তো দীর্ঘদিন থেকে চলছে। বিএনপির নেতৃত্বে একটা ঐক্য, আওয়ামী লীগের নেতৃত্বে একটা ঐক্য, সেটা এক সময় চলেছে। ধরেন এটা যদি আপনাকে আমি এখনকার কথা বলি, এই যে একটা দীর্ঘ সময় ধরে জামাতের সাথে বিএনপির যে সম্পর্ক, এবং সেগুলো সরাসরি বলছে যে বিএনপির ছায়াতলে তোমাদের উত্থান, আজকে বড় বড় কথা বলো, তোমরা ৭১-এর রাজাকার। বিএনপির পোর্টফোলিও নেতারা কিন্তু এই ভাষায় কথা বলছে। আমরা হয়তো ভবিষ্যতে দেখবো যে আওয়ামী লীগ যদি কখনো আবার ইয়েতে আসে, রাজনীতিতে ফিরে আসে, তখন হয়তো বিএনপি এবং জামাতের ঐক্যটা আবারও দেখবো। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, যে রাজনীতিতে বলে না যে একটা মুখস্থ কথা, যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তা আপনি যেটা বলছেন, এখানে নেতৃত্ব, জাতীয় পার্টির নেতৃত্ব যতই ইয়ে হোক না কেন, দুর্বল হোক না কেন, তাদেরও তো একটা ভোট ব্যাংক আছে। আমি যেটা বলছি আপনাকে, এটা হলো যেমন বগুড়ায় ভোট ব্যাংক বিএনপির একটা শব্দ ছিল, আজ কি গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটে একটা শব্দ উঠছে, তাই তো? এই এমনি অবস্থার মধ্যে দিয়ে যেটা হচ্ছে, এইটা তো সত্যিকারের রাজনীতি না। আপনি আপনার হিসাবটা করবেন, এই দেশের মানুষ, এই দেশের জনগণ, এই দেশকে নিয়ে আপনার ভাবনাটা সেইখানে আসতে হবে। তা না আমি যদি ভাবি ইন্ডিয়া কি বললো তার বাইরে আমি এক কলম চলবো না, আমেরিকা কি বললো তার বাইরে আমার এক কলম কথা বলার অধিকার নাই, এইটা তো এই দেশের রাজনীতি না। আচ্ছা, আমরা আর জাতীয় পার্টিকে নিয়ে না থাকি, এই পিআর পদ্ধতি আপনি যেহেতু
কনস্টিটিউয়েন্সিতে কাজ করছেন, একদম তৃণমূল পর্যায়ের নেতা ইয়েদের কাছে যাচ্ছেন, মানুষের কাছে, এই পিআর পদ্ধতি নিয়ে তাদের মন্তব্য যদি একটু করেন, খুব স্বল্প সময়। না, এটা হলো কোনো মানুষই হলো মানতে রাজি না। মানতে রাজি না, আমি নিজেও মানতে রাজি না, জনগণও মানতে রাজি না। আচ্ছা, এটা হলো কথা। আচ্ছা, এই বাস্তবতায় আপনি কি মনে করেন যে আসলে যদি একটা লম্বা সময় ধরে বিএনপি যেহেতু ক্ষমতায় নেই এবং একটা বড় দল হিসাবে এখানে নেতৃত্বের একটা প্রতিযোগিতা তো আছেই, এবং সেই প্রতিযোগিতা আমরা লক্ষ্য করলাম বিশেষ করে 12টা জায়গায়, বাংলাদেশের যে 12টা জায়গায় আপনাদের অ্যাডহক কমিটি দেওয়া হলো, আহ্বায়ক কমিটি দেওয়া হলো 12টার পরে, নতুন করে এই অভ্যুত্থানের পরে তো ইয়েতে 13 নম্বরে গিয়ে আর এটা করা হয়নি। এখন অনেক জায়গাতেই এই ক্রাইসিসটা শোনা যাচ্ছে। নমিনেশন তো একজন পাবে, তাই নাকি? কিন্তু এই বড় পার্টি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, দেখেন কেউ প্রশ্ন করছে কিনা সেটা দেখেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে। এমত অবস্থায় এই স্বতন্ত্র প্রার্থীরা প্রায় প্রতিটা জায়গায় না হলেও একটা বড় অংশ স্বতন্ত্র ক্যান্ডিডেট হবে বলে গণমাধ্যমের মানুষ হিসাবে আমাদের যতটুকু সার্ভে, সেখান থেকে বলছি, এইটা বিএনপির সরকার গঠনের ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীরা ভিন্ন কোনো অনুঘটক হতে পারে বা একটা বড় সংখ্যা হতে পারে বলে আপনি মনে করেন? এখনো অনেক সময় বাকি বলে আমি মনে করি। যে নির্বাচনের কোন জায়গায় এখনো খেলা যাবে দেখছি তো অনেক সময় ধরে। এইটা নিয়ে খুব তাড়াতাড়ি এত ভাবনা, স্বতন্ত্র নির্বাচন করব এরকম যাদের ভিতরে আসছে, কতটুকুন শক্তিশালী মানুষ তারা আমি জানি না। তবে যারা সত্যিকারের শক্তিশালী মানুষ, আগেই তারা এই ডিক্লেয়ার দিয়ে এই অবস্থার জায়গা সৃষ্টি করার প্রবণতা তাদের ভিতর থেকে আসবে না বলে আমি মনে করি। এনসিপি সম্পর্কে আপনার কি ধারণা? নতুন দল, তারুণ্যের শক্তি, নতুন বন্দোবস্তের আবির্ভাব, নতুন বন্দোবস্তের চিন্তা মাথায় নিয়ে তাদের রাজনীতির মঞ্চে আসা, কিভাবে দেখছেন? একটা ব্যর্থতার জায়গার কথা আমাদেরকে স্বীকার করতে হবে, সেটা হলো আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা হেলমেট বাহিনী আর এক সময় জামাতের মধ্যে শিবির বলে আখ্যায়িত একটা বাহিনী ছিল, আর কিন্তু পালিয়ে যাওয়ার পর আর হেলমেট বাহিনীকে দেখা যায়নি। এই যে সমন্বয়ের উত্থান হওয়ার পরে এইটা একটা আবিষ্কৃত হওয়া একটা দল, এই দলের প্রভাব যত দিন যাবে তত দুর্বল থেকে দুর্বলতর অবস্থার মধ্যে এসে দাঁড়াবে। এইটুকুন আমি অল্প কথায় আপনাকে বললাম। এই দুর্বলতা যদি অন্যের থাকে, অভ্যুত্থান পরবর্তী সময়ে বড় দল হিসাবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রতিটা জায়গা দখলদারিত্বের প্রশ্নটা জনসাধারণের কাছে, এবং কি বলবো যে আমরা গণমাধ্যমগুলাতে আপনি নিশ্চয়ই দেখেছেন, সারা বাংলাদেশেই এক ধরনের চাঁদাবাজি থেকে শুরু করে নানান কিছু, ঘাট মাঠ দখল থেকে শুরু করে বিভিন্ন কি পয়েন্টগুলাতে তাদের প্রতিনিধিত্ব এনশিওর করা, এগুলা জন্য কি আসলে বিএনপির প্রতি কোনো একটা প্রতিক্রিয়া এদেশের বিএনপির প্রতি প্রতিক্রিয়ার কোনো বিষয় না। এখানে অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য আংশিক বিএনপি দায়ী হলে বাকিটা অনেক প্রচারণার মাধ্যমে দোষটা চাপায় দেওয়া হয়েছে। দীর্ঘ সময় অত্যাচার অন্যায়ের কবলের মধ্যে পড়ে বিএনপির নেতা কর্মী সব ধরনের মানুষেরা যে নির্যাতন ভোগ করেছে, তার থেকে আমি মনে করি সেই নির্যাতনের তুলনায় আওয়ামী লীগের উপরে খুব বেশি অত্যাচার আওয়ামী লীগের লোক হয়েছে বলে আমি মনে করি না। আর আপনি আমার পকেট থেকে জোর করে টাকা বের করে নিয়েছেন, আপনাকে যদি রাস্তায় পায়, 17 বছর এটা করছেন, আমি এক ঘন্টা একটা টাকা বের করে নিয়েছি আপনার পকেটের থেকে, সেটা আজকে খুব অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। এটা হচ্ছে একটা অবস্থা। পাশাপাশি আর একটা বিষয় আছে, ওটা কি জায়েজ? আমি জায়েজের কথা বলিনি, আমি জায়েজ, আপনি যেটা করছেন ওটা তো জায়েজ না, ওটাও জায়েজ না। ওটা যদি জায়েজ না হয় তাহলে আমারটা এত প্রচার হচ্ছে কেন?
প্রচার হচ্ছে যে আপনি তো তার বিরুদ্ধে দাঁড়ানোর আমি তো তার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছি, মানে কি এই ভালো করতে গেলে একটু খারাপ আসতেই পারে। আপনাদের তো অনেক জনকে তারেক জিয়া তো সাসপেন্ডও করেছে, হ্যাঁ করছে, অস্বীকার করার তো পথ নেই। তারপরে তো এবং নাই। আমি বলি এত বড় একটা বিশাল বড় একটা দল, যে বিশাল বড় দলের অসংখ্য হাজার 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 কর্মী জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের এই অবস্থার মধ্যে দিয়ে হলো নির্যাতন অত্যাচারের মধ্যে দিয়ে কর্মী বাহিনী পার হয়েছে, তারপরেও আমি মনে করি যত দ্রুত এটা কভার করা সম্ভব হয়েছে, তারেক জিয়া শক্ত ভূমিকা নেওয়ার পরে যেটা হলো করা সম্ভব হয়েছে, সেটা আর কারোর পক্ষে সম্ভব ছিল না করা। আচ্ছা, তাহলে এটার কোনো প্রভাব পড়বে না বলে আপনি মনে করছেন পার্টির উপরে? পার্টির উপরে প্রভাবের বিষয়টা হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটটা যেমন এসে দাঁড়াইছে, 17 বছরে রন্দে রন্দে রক্তের শেষ কণা পর্যন্ত দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছিল। আজকে কি আমি বলবো যে আজকের যে সরকার প্রধান দায়িত্ব পালন করছেন, উনি তো সিনসিয়ার মানুষ হিসাবে সর্ব জায়গায় তার গ্রহণযোগ্যতা আছে। উনার চেষ্টা তো ত্রুটি করছেন না, পাচ্ছেন? কোথায় পাবেন? এই পুলিশ প্রশাসনকে দিয়ে সেটা করতে পারবে না, কেননা 17 বছর যা ছিল সব আগেকার যা ছিল সব মুছে গেছে। পরবর্তী ব্যক্তি মানুষ হিসাবে আওয়ামী লীগকে মনোনয়ন দেওয়া হয়েছে সব জায়গায়। মনোনয়ন মানে কি, মানে চাকরির স্থলে নিয়ে আসা হয়েছে, বিসিএস ক্যাডারে নিয়ে আসা হয়েছে, এক্ষেত্রে নিয়ে আসা হয়েছে, সব জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংসটাকে পূরণ করতে গেলে আপনাকে আবারও দীর্ঘ সময় দিতে হবে। কেন দীর্ঘ সময় লাগবে? সেই দীর্ঘ উদাহরণ দিই, আমি বলি দীর্ঘ সময়টা দিতে হবে এই কারণেই, এই জায়গাগুলো পূরণ করতে গেলে আপনাকে তো নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, নতুন শক্তি, সিনসিয়ার শক্তি আপনাকে তৈরি করতে হবে। নাহলে ওই যে করাপ্টেড শক্তি তো এখনো আছে, ঘাপটি মেরিয়ে আছে, সুযোগ পাইলে সে যে আপনাকে কামড় দেবে না, এটা আপনি কোথা থেকে পাবেন? তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসলো 3 মাসের মধ্যে এই প্রশাসন, এই সেম প্রশাসন এদের বিপরীতে দাঁড়িয়ে 3 মাসের মধ্যে গ্রহণযোগ্য, বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই গ্রহণযোগ্য নির্বাচন অন্তত 3টা তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে, তারা সময় নিয়েছিল মাত্র 3টা, মানে 3 মাস। আমি আপনাকে এই কারণেই কথাটা বলছি, আপনি যাদেরকে বলছেন যে গত রেজিমের এই সমস্ত নিয়োগপ্রাপ্ত আমলারা, পুলিশ, এদের স্ব জায়গায় বসে থেকে এরা পারছে না, এই সুযোগটা 17 বছরের সুযোগ না পেয়েছে আর্মি, না পেয়েছে পুলিশ, না পেয়েছে কেউই পায়নি। তখনকার সব ধুই মুছি পরিষ্কার এরকম একটা থালা খাড়া হয়ে গেছে, যে থালাতে লেখা আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। তখন যে গভর্নমেন্টের ছিল, আর্মি প্রশাসনের ছিল। 2008 সালে যারা নির্বাচনে গিয়েছিলেন, আমরা নির্বাচন করেছিলাম আর্মির আন্ডারে, তখন আর্মি শাসন ছিল। এই আর্মি শাসন না থাকার কারণে আজকে অবস্থা হয়েছে। আর এই আর্মি শাসনের মধ্যে আওয়ামী লীগ অন্তর্ভুক্ত হয়ে যেই শাসনও আসেনি, আবার এরাও সেই সহায়তা দিয়ে মানুষ ভালো থাকুক, কথা বলতে থাকুক, নিজের অধিকারের কথা বলতে থাকুক, এই অবস্থায় যাতে দেওয়ার কারণে আমরা এই কাজ এই পর্যন্ত চলে এসেছি। এই 5 তারিখের পরে কোন আওয়ামী লীগ হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে? প্রচারণা ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশের একটা চক্র এমন প্রচারণার মাঝখানে নিয়ে গেছে, মনে হলো আর একটি হিন্দু বাংলাদেশে নেই। এইসব অবস্থা ওই প্রতিনিয়ত। আপনি কি মনে করছেন এই ব্যক্তির পরিবর্তন করে ইয়ে করবেন না, আপনি সিস্টেম বদল করে তাদেরকে? সিস্টেম বদল করতে গেলে আপনাকে তো সময়টা দিতে হবে, আনতে হবে আপনাকে। 1 বছরের মধ্যে? 1 বছরের মধ্যে এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি তো এই কারণে বলছি 3 মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পারত কি করে? তখন ছিল যে বলছি আপনাকে যে আর্মি প্রশাসন, ওই পুরাতন আর্মি ছিল, সেই পুরানো আর্মি প্রশাসন নেমে গিয়েছিল। আচ্ছা, লাঠি দেখলে এই দেশের মানুষ ভালো হয়ে যায়। এই আপনার মেহেরপুরের রাস্তা জ্যাম কমছে না, কে কার সাথে গাড়ি বাধায় দিয়ে রাস্তাকে নষ্ট করে ফেলছে। আর্মি আসলো না কেন, সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল। এর অর্থটা কি? আচ্ছা, এই 1 বছর অতিবাহিত হয়ে গেছে অলরেডি আপনার অভ্যুত্থান পরবর্তী সময় হয়ে গেছে। আপনারা জনগণের কাছে কতটুকু
মেহেরপুরের জনগণের জনবান্ধব কোনো এজেন্ডা নিয়ে মাঠে ছিলেন? আমি যদি আপনাকে উদাহরণ দিই, হ্যাঁ বলে। পূর্বের যে ধরনের যত অনিয়ম, শুধুমাত্র এই চাঁদাবাজির অনিয়মের কথাই শুধু বললাম না, পূর্বের যত অনিয়ম, সেই অনিয়মগুলা আমরা গণমাধ্যমের মানুষ হিসাবে আমরা যেভাবে দেখছি, বেড়েছে তো কমেনি। আমি যদি আপনার গাংনী কনস্টিটিউশনের কথা বলি, সেখানে পিআইও অফিসের যে দুর্নীতি, এই নতুন বন্দোবস্তের দাবিদার বিএনপিও, তাই নয় কি? এই আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি নতুন কি এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাবেন যে কারণে আপনাকে ভোট দেবে? সেটা আইদার আপনি হন যেই হোক, তাহলে বলেন যে এই যে স্থানীয় এজেন্ডা নিয়ে মেহেরপুর বা গাংনী, আমি শুধু এইটুকু, আমি বাংলাদেশের অন্য জায়গায় যাচ্ছি না, এই ইয়েতে আপনি আলটিমেট আপনি আমাকে দেখাতে পারবেন আপনারা এই সমস্ত বিষয়গুলোর বিপরীতে কোনো ভয়েস রেজ করেছেন? আপনার সাথে আমার সংঘর্ষের বিষয়ের এই প্রশ্নটা আপনি নিয়ে আসলেন। কি টোটাল উপজেলা প্রশাসনের দুর্নীতির একটা খতিয়ান আছে, জি, আপনার বক্তব্যের মাঝখান দিয়ে এসছে, তাই তো? জি। এই গভর্নমেন্ট কি আমাকে তার সাথে সম্পৃক্ত করেছে? না, করেনি। তো তাহলে আমি ওখানে কি করে পাবো যে আজকে কি অর্থ এসছে, কি অর্থ ব্যয় হচ্ছে, কি অর্থ চুরি হচ্ছে? আমি জানবো কি করি? আমার প্রতিবাদ করার জায়গাটা কোথায় আছে? যে কই নাই। যে আপনাকে যদি আমি বলি, গণমাধ্যমের ইয়েতে 5 কোটি টাকার, এই যে 5 কোটি টাকার যে আপনার ইয়ের যে দুর্নীতি, এই ইয়েতে আমরা খুব দেখিয়ে দেখিয়ে সেই নিউজটা করেছি। আপনি নিউজ ইয়েতে আপনাকে আমি একটা উদাহরণ দিই, এই ভাটপাড়ার ইকো পার্কের একটা প্রকল্পে 8 লক্ষ টাকা হচ্ছে আপনার বরাদ্দ, ওই ভাটপাড়ার না, শুধু গেটটা নির্মাণের জন্য। ঠিক আছে, ওইখানে গেটটা নির্মাণ হয়েছে শুধুমাত্র আপনার ওই যে গেটটুকুই নির্মাণ হয়েছে, তাছাড়া অবকাঠামো কোনো কিছু নির্মাণ কিছুই হয়নি। না, হয়নি। সর্বোচ্চ সেখানে আপনার হচ্ছে আপনার আমাদের যে এস্টিমেট, বিশেষজ্ঞ দিয়ে যে এস্টিমেট, 60 থেকে 65,000 টাকা খরচ, 8 লক্ষ টাকা জায়গায় সম্পূর্ণ টাকাটা। এবং এইটা যারা যারা পিআইসির ছিল, সবার কাছে 15% করে টাকা দিয়ে তারপরে চেক নিতে হয়েছে। ঠিক আছে, এবং অনেক প্রকল্পে কোনো কাজ হয়নি। এতখানি দুর্নীতি যখন গণমাধ্যমে আসলো, আমরাই প্রথম এই মেহেরপুরের প্রতিদিনে এই নিউজটা আসলো, এবং এ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ তার ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত নেয়নি। আমরা শুনেছি ঢাকা থেকে এটা তদন্তে আসবে। আপনি রাজনৈতিক দলের নেতা এবং ওই কনস্টিটিউয়েন্সির নেতা, আপনার কাছে আমার দাবি হচ্ছে এটা, যে আপনি কি আসলে শুধু জাতীয় রাজনীতি, আদর্শিক রাজনীতি এবং ওই ভারতের দালালি করছে কোন দল, এটা নিয়ে থাকবেন, না আপনি আপনার কনস্টিটিউয়েন্সির যে অব্যবস্থাপনাগুলো আছে সেইগুলো অ্যাড্রেস করে আপনি জনগণকে সাথে? আমি জনগণকে সঙ্গে করি নামার প্রয়োজনীয়তা আপনার থেকে আমার বেশি। জি, এবং আপনি এই যে প্রচার করেছেন, এটা হলো আরো বেশি পাওয়া হয়েছে আমাদের। জি, এটা পাওয়া হয়েছে বেশি। কিন্তু এই যে এইটা কত বছর ধরি ডিসি ইকো পার্ক, ওটার নাম তো ডিসি ইকো পার্ক, সেই সূচনা লগ্নের থেকে হতে হতে আজকে এসে ওইখানে আপনি বের করেছেন এত টাকা হলো ঘাটতি হয়েছে। সেই ডিসি ইকো পার্ক এতদিন ধরে এই অবস্থার মাঝখানে এসেছে, টাকা চুরি হয়েছে, সব ঠিক আছে, কিন্তু সেইটা হয়েছে খুবই ধীর গতিতে। আপনি এসে আজকে বের করেছেন, সেইটা আমাদের ধৈর্য নিয়ে কোন রাজনৈতিক দল করলো না করলো এটা আমার প্রয়োজন ছিল না। তবে আমি এই বিষয়টা আপনার পত্রিকা হয়তো না দেখার কারণে আমি এটা জানতে পারি। 24-25 অর্থ বছরের জানতে পারিনি, আমি সেই কথাটা বলছি, জানতে হয়তো পারিনি। তবে আমাদের উচিত ছিল, আমাদের উচিত জনগণকে সম্পৃক্ত করি এই সমস্ত বিষয়গুলো জনগণের মধ্যে নিয়ে এসে এই ভবিষ্যতে আর কোনোখানে কোনো জায়গায় এই জাতীয় ঘটনা যেন না ঘটে, পুনরাবৃত্তি না হয়, প্রথম থেকেই এটাকে মানে বাধা দিয়ে ওইখানে বসিয়ে দেওয়া উচিত। এটা আমরা করলে
এটা সম্ভব। আপনি করবেন এ কারণেই, আকুল চাঁদ বলে গাংনীর এক কনস্টিটিউয়েন্সির একজন এই দেখছে, আপনার কথা শুনছেন, তিনি এখানে লিখছেন, আপনি নির্বাচনের শেষ পর্যন্ত যে কোনো মার্কা নিয়ে দাঁড়িয়ে থাকলে আপনি ইতিহাস গড়বেন, গাংনীর এমপি নির্বাচিত হবেন। আকুল চাঁদ বলে একজন সে মন্তব্য লিখছে এখানে। আপনার প্রতি আবেদনটা এ কারণে যে এই ধরনের পিআইও অফিস শুধু না, জনগুরুত্বপূর্ণ যতগুলা অফিস গুলা আছে সেখানে মানুষ যে হয়রানির শিকার হচ্ছে, আপনারা যে যাদের ভোট নিয়ে আপনারা এমপি হচ্ছেন, জনপ্রতিনিধি হচ্ছেন, তাদের জনগুরুত্বপূর্ণ এই বিষয়গুলাকে যখন অ্যাড্রেস করছেন না, তখন কিন্তু সাফার করছে তারা। তা আপনি এগুলা যদি না করেন, যেমন ধরেন আপনাকে আরেকটা উদাহরণ দিই, গাংনীর ইওনো সাহেব এখন তো উনি নতুন এসছেন, এই ধরনের ইয়েতে আপনার ওখানকার মানুষের, সাধারণ মানুষের এক ধরনের পারসেপশন এরকম যে ইওনো সাহেবরা কোনো কথা শোনেন না। এখন সাধারণ মানুষের যদি কোনো কথা ওনারা না শোনেন, তাহলে আলটিমেট কিন্তু সেখানে নেতার প্রয়োজনীয়তাটা খুব বড়ভাবে দেখা দেয়, তাই নয় কি? আমি এ কারণেই বলছি। এরকম গাংনীর কথাই যদি আপনাকে বলি, আপনি কতদিন হলো বলেন যে গাংনীর গুরুত্বপূর্ণ সড়কটা কিভাবে হ্যাং হয়ে আছে, কাজ হচ্ছে না, 1 বছর পার হয়ে গেছে। তাহলে এই যে একটা জনগুরুত্বপূর্ণ বিষয়, আপনার ইয়েতে কোটি টাকার উপরে কাজ হচ্ছে আপনার ড্রেনেজ ব্যবস্থার, পৌরসভা কর্তৃক, পৌরসভার একটা মার্কেট হচ্ছে, তাই নয় কি? সেই মার্কেটটা একদিন হয়, 10 দিন বন্ধ থাকে, মার্কেটটা হচ্ছে না। এইরকম প্রত্যেকটা, আপনার একটা বিনোদন পার্ক হচ্ছে ওই পূর্ব মালসাদার ওখানে, ওইটাও হ্যাং হয়ে পড়ে আছে। এরকম আপনাকে আমি অসংখ্য জায়গা দেখাতে পারবো গাংনীর, যে জায়গাগুলোতে তদারকি ছাড়া কোনোভাবেই আপনি এগুলাকে আগাতে পারবেন না। আমি আপনাকে বলি যে কথাগুলা বললেন সবগুলা আমার দেখা এবং জানার মধ্যে, জানার বাইরে নয়। জি, আপনি প্রথমত নিয়ে এসছেন গাংনী শহরের উপরে রাস্তাটা ব্লক হয়ে পড়ে আছে, সারা হয়নি, পানি বন্ধ হয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। আমি বলবো যে কয়েকদিন আগে কিন্তু অনেক মাইকিং বাজিয়ে এই রাস্তার বিষয়ে অনেক ঘটনা হয়েছে, এটা আপনি জানেন, সবাই জানে। এইবির বলেন তো, যদি ওইখানে গোল চত্বরের দাবি ছিল, সেই গোল চত্বর না করে, আর সেই গোল চত্বর যদি করতে যেতে হয় জেলা পরিষদের বিল্ডিং ভাঙতে হবে, সেইটা কি ডিসি প্রশাসনের পক্ষে সম্ভব কি সম্ভব না? ডিসি প্রশাসনে যে ওইখানে এই অল্প একটু জায়গা ভেঙে দিয়ে চলে এসেছেন, আর যাননি ওইখানে, উনি আর যাননি, ওই জায়গা থেমে গেছে, গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে বিল্ডিং, যেটা মার্কেট হচ্ছে বললেন আপনি, এই মার্কেটের বিষয়ে আমি আগেকার ইউনোর সাথে এসে কথা বলে তার অফিসে ঝগড়া পর্যন্ত করে গেছি। তার কারণ আমি দেখিনি কোনোদিন, আমার অভিজ্ঞতা, আমি একসময় ঠিকাদার ছিলাম, ওইখানে 12-13 ফিট পর্যন্ত ডিপে যে সেইখান থেকে মাটি কেটে তুলে নিয়ে এসে সেইখানে বেস ঢালাই করে ওইখান থেকে উপরের দিকে উঠা হয়েছে। পরবর্তী পর্যায়ে দেখছি সমানে ট্রাকে, ওই যে 10 চাকার ট্রাক আছে না, আপনি দেখছেন না, 10 চাকার ট্রাকে মাটি আসছে আর ওর ভিতরে ভর্তি করা হচ্ছে। আমি সরাসরি ইউনো সাহেবকে বলছিলাম যে আপনি আছেন ওইখানে, বলে হ্যাঁ আছি, কিন্তু ইউনো তো ওই উপজেলার দায়িত্বে ছিলেন, উপজেলার আপনার পৌরসভার দায়িত্বে। আমি এসে বললাম যে আপনার এইখানে এই যে মাটি দিয়ে এই বিল্ডিংটার মাটি ভরাট করা হচ্ছে, এটা কি আছে আপনার? আপনি তাকে দেখবেন না? আপনি এখানে উপজেলার এই পৌরসভার দায়িত্বে আছেন, আপনি কাকে মোবাইল টিপি কথাবার্তা বলতেন, নাই আসলে যাব শেষকালে আমাকে পরে। আমি বললাম ঠিক আছে, দেখেন আপনাকে অবহিত করে গেলাম একটা বিষয়। পরে বলছে যে আমাদের খাতা কলমে ইঞ্জিনিয়ার আসলো, খাতা কলমে বললো এখানে 65% মাটি দিতে পারবে। আমার আর কিছু বলার আছে বলেন? আচ্ছা, এটা আমি বলেছি, কারণ ওদের সাথে মারামারি করতে যাওয়ার অবস্থা তো নাই। এটা হয়েছে, হচ্ছে, কি করবে? আগেই বলেছি সমস্ত জায়গা হয়ে গেছে খারাপ। এই জায়গাকে
ঠিক করতে গেলে, এই যে আপনি ড্রেনেজের কথা বললেন, কুষ্টিয়ার থেকে ঠিকাদার এসে করছে, করবেই তো, এক্স ওয়াই জেড যেখানকার ঠিকাদারি হোক না কেন এসে কাজটা করতে হবে টেন্ডার নিচে যখন। আজ পর্যন্ত দেখলাম না একটা লোক ওই ড্রেনের কাছে, সরকারি একটা লোক দাঁড়ায় আছে কাজটা ঠিক করে নেওয়ার জন্য, দেখিনি। কুষ্টিয়ার থেকে এই মেহেরপুরের থেকে কুষ্টিয়া পর্যন্ত একটা দারুণ বিরাট সুন্দর রাস্তা হয়ে গেল, তাই না? গেছে না? এই এত বড় রাস্তা, ভালো রাস্তা কিন্তু আপাতত আর কোথাও নাই, খুলনা বিভাগের মধ্যে তো নাই। কিন্তু আমি দেখিনি, আপনিও দেখেননি নিশ্চয়ই, এটাও দেখেছেন, মাটি আসলো না কেন, রেজার দিয়ে সমান করি, তার উপরে ডলাডলি করি, রাস্তা পাকা হয়ে গেল 7 দিনের মধ্যে। ওই রাস্তা থাকবে 3 বছরের মধ্যে? বলেন আপনি। দেখার লোকই তো নাই, আমাকে দেখতে হবে, আমি একটা মানুষ, আমার পক্ষে সেটা সম্ভব না, আমি সেক্ষেত্রে গেলেই, আপনাদের তদারকি তো লাগবেই। আমি বলছি আমি গেলেই তো আবার মানুষের ওই জায়গাটা আসবে। নেতা মনে হয় টাকা পায়নি সেই জন্য এখানে এসে ওই কথা বলছে। মানুষ তো মানসিকতা হয়ে গেছে নষ্ট। না, এই কথা তো আমাদেরকেও শুনতে হয়। আমরা যদি কোনো একটা নিউজ না হ্যাঁ, করি নিউজ তাহলে করলে আমরা টাকা আপনাকে এই কথা, খেয়েছি, হ্যাঁ এই কথা টাকা খেয়েছি, খেয়ে আসছে, নিউজ করলাম। আমি এই কথা আসছে। এবার বলেন কি করবেন 3 বছর পরে? আপনি বলেন তো, আমাদের দুঃখজনক হলেও সত্য, খুলনা বিভাগের ঝিনাইদহ টু খুলনা রাস্তা আপনার জন্মে কোনোদিন ভালো দেখেছেন আপনি? না। কেন? কাকে বলবেন ভাই? দেশটা নষ্ট হয়ে গেছে। সামনে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, ইয়েতে আপনাকে যদি এইভাবে বলি যে সামনে নির্বাচন তো আসছেই, আপনি যখন এমপি ছিলেন 2008 সালে থেকে 13 সাল পর্যন্ত, হ্যাঁ ছিলাম, ওই সময় দৃশ্যমান কি কি কাজ করেছিলেন, তার মধ্যে দুই একটা উদাহরণ দিতে পারবেন যে এটা আমি ওই সময় করেছিলাম? একটা কাজও করার অধিকার আমাকে দেওয়া হয়নি। আচ্ছা। তবে টিআর আর কাবি খা বন্ধ করতে পারেনি। তার কারণ ওইটা তো আবার ওই সংসদের থেকে বরাদ্দ হতো, যে কারণে সব এমপি কে দিলে আমাকেও দিতে হতো। একটা তো ইন্ডিয়া এই 5 বছরের মধ্যে আমার অফিস পুড়ি দেওয়া হয়েছে 8 বার। ওদের কথা হলো ভাগ দিতে হবে মালের, আওয়ামী লীগের। আর ডিসি বলতো দেখেন ঝামেলা না করি, বলে আমার কাছে ওরা প্রস্তাব দিয়েছে, হলো আপনি 50% নেন, ও 50%। আমার নো, কেন? বরাদ্দ আসবে, আমি ভেঙে দেবো, আপনার কাছে পৌঁছে দেবো, যেই তুলতে পারুক না পারুক জনগণ বুঝুক আর ওরা বুঝুক। তা তো জানবে যে এমপি বরাদ্দটা দিয়েছে, সেই বরাদ্দর টাকাটা ওরা দিচ্ছে না, গম দিচ্ছে না, চাল দিচ্ছে না। মীমাংসা আমি করিনি, মার খেয়েছি, অনেক কিছুই ঘটেছে, আমি বলতে চাইনি। এখন যে কথাটা বললেন, আমি একসময় অনেক বড় ঠিকাদার ছিলাম, জহিরুল আর আমি ছিলাম বড় ঠিকাদার। সেই সমস্ত অফিসাররা ঢাকায় অফিসে বিভিন্ন বড় বড় জায়গায় ছিল, সত্যিকারের বন্ধুর মতো তারা কাজ করেছে। আমার ফজলু সাহেব ছিল অ্যাকাউন্টেন্ট, আমার গাংনির বাড়ি সিন্দুরকোটায়। আমার জুনিয়র ছেলে বললো যে ভাই আপনি কোথায় কি করে বেড়াচ্ছেন? আপনি যখন ঠিকাদারি করছেন সেই সময়কার এক্সেন থেকে শুরু করি সমস্ত অফিসাররা দেখেন এই জায়গায় আছে, এক একটা বিরাট বিরাট জায়গায় বসে আছে। তাই নাকি? চল, তুই চল আমার সাথে। তার আমার সাথে তো কারোর খারাপ সম্পর্ক ছিল না, গুড সম্পর্ক ছিল সবার সাথে। গিয়েছে, ওরা একদম হুট পাকে জড়ি ধরেছে, তাদের হিসাব আমাদের ঠিকাদার একজন এমপি হয়েছে। আর ওই যে বলিনি, আমি আবার কথায় বলি যে আমি এমপি হয়েছি তো আকালের বছর, একটা সিনেমা দেখছিলাম ইন্ডিয়ায়, আকালের বছর। আকালের বছর, হ্যাঁ। সেই সময়কার এমপি ভাই জড়ি ধরলে হবে না, আপনাকে 3 কিলো রাস্তা অন্তত আমাকে দিতে হবে, যদি না দিতে পারেন মানুষ মারধর করবে আমাকে। আচ্ছা, গত 15 বছরে আপনার গত রেজিমে গাংনীতে দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হচ্ছে আপনার দৃষ্টিতে? হ্যাঁ হয়েছে তো, এই যে গাংনী মেহেরপুর থেকে আপনার কুষ্টিয়া এই যে রাস্তা, আর কি হচ্ছে? আর গাংনীতে, পার্টিকুলারলি গাংনীতে আপনার কনস্টিটিউয়েন্সি? আমার কনস্টিটিউশনে এটা একটা হয়েছে দৃশ্যমান যদি বলেন, এই রাস্তা করতে গেলে রাস্তার সাথে যে ব্রিজ টিজ কিছু এগুলা হয়েছে। আর মনে হয়
হাই স্কুলের বিল্ডিং হয়েছে, হাই স্কুলের বিল্ডিং হয়েছে। হাই স্কুল। আপনি যদি আরেকটু এটাকে এই প্রশ্নটাকে এইভাবে করি, ধরেন মেহেরপুরে যদিও একটা বিশ্ববিদ্যালয় একটা জেলাতে হলেও সেটা বাংলাদেশেরই একটা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ বাংলাদেশের মেহেরপুর বিশ্ববিদ্যালয় হলো, হ্যাঁ ঠিক আছে, আপনার টেক্সটাইল হলো, হলো, নার্সিংটা আগে থেকেই হয়েছে। আর আমি যদি মেহেরপুরের ইয়েতে গাংনী উপজেলা হিসাবে এই 15 বছরে আপনি এই রাস্তাটুকু ছাড়া কি আর অন্য কোনো উন্নয়ন দেখাতে পারবেন? আর কিছু দেখাতে পারবো? আর কিছু দেখাতে পারবেন না, কিছুই হয়নি। না, হয়নি। আপনি যদি আসলে এমপি হন তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি কি হতে পারে গাংনীতে, গাংনী উন্নয়নের ক্ষেত্রে? গাংনী উন্নয়নের ক্ষেত্রে আমার ফার্স্ট প্রায়োরিটি কি হবে? জি, সেটা হলো কি বলবো, প্রশাসন থেকে সমস্ত ধরনের দুর্নীতিকে মুক্ত করা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, এই ফার্স্ট প্রায়োরিটি এটা এখানে যদি আমি করতে পারি তাহলে এর থেকে সব থেকে বেশি উপকৃত হবে জনগণ। থানায় আসলাম, ওই ডান হাত বাঁ হাত কালো হাত পাবলিককেই তো ঘুষ দিয়ে বাড়ি যেতে হবে। হসপিটালে আসলাম, ওষুধ নিতে গেলে চিকিৎসা দিতে গেলে টাকা দিতে হবে। উপজেলা প্রশাসনের কাছে গেলাম না কেন, এই টাকা দিতে হবে। আর উপজেলা প্রশাসনের এত দিক এখনো আছে, যে কারণে পরশুদিনের বক্তব্যে আমি বলেছি ইউনূস সাহেব সাবধান হন, আপনি একলা না, আপনার উপজেলার পরশুদিনের বক্তব্যে আমি বলেছি আপনার উপজেলার মধ্যে সমস্ত অফিসারের চরিত্র পরিবর্তন করেন, অন্যথায় আপনাকে ছাড়া হবে না। এই রাস্তায় মিছিল হবে না, মিছিল বা প্রোগ্রাম হবে উপজেলা ঘেরাও করি। হ্যাঁ, এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই না, তাহলে তো তারা খুব মানে খুব ফ্রি হ্যান্ডে কাজ করতে পারে। আমি ক্লিয়ারলি বলেছি আপনি সাবধান হন। আপনার প্রতিটা অফিসার যে করাপ্টেড হয়েছে সেই জায়গায় হলো আপনি নিজে সাবধান হন। আপনি উপজেলার দায়িত্বে আছেন, ড্রেন হচ্ছে, টাকা কামাচ্ছেন, আমরা বুঝতে পারছি না বিষয়টা এরকম না, আমি বুঝছি, আমরা বুঝছি, আপনি নিজেকে সাবধান হন অথবা আপনাকে ছাড়া হবে না। সেই কারণে দুর্নীতি মুক্ত করার প্রথম প্রশাসন, হ্যাঁ প্রথম হলো আমার কাজ। সর্বশেষ একটা প্রশ্ন করি আপনাকে, বলেন। আপনাদের এই বিবাদমান সাংগঠনিক অবস্থা কেমন হলে ভালো হতো বা হওয়ার এখনো কোনো সুযোগ আছে কিনা? এখনো ভালো, এখনো ভালো। বিরাট একটা রাজনৈতিক দল। আচ্ছা, ওই যাক ভাই লিখেছে বললেন না, জি, আমি ওলাইনে যাতে চাচ্ছেন ওইটা এড়িয়ে গেছি, কিন্তু আমি বিরাট একটা রাজনৈতিক দল, মত পার্থক্য থাকতে পারে, লোভ লালসা থাকতে পারে, আপনার এমপি হন নেশা থাকতে পারে, আমার এমপি হন নেশা থাকতে পারে, অতএব এত বড় দলের মধ্যে থাকতেই তো পারে, এ নিয়ে বিবাদমান বলবেন কেন? যে ক্যান্ডিডেট হবে তার পক্ষে থাকবেন? আমি সময় বলে দেবে বলেছি কিন্তু আগে আপনাকে। আচ্ছা, একটা ব্যাপার বলিনি, সময় বলে দেবে। আমি কিন্তু 2008 সালে যখন নির্বাচন করেছিলাম, মিল্টন সাহেব কিন্তু ভোট দিতেও গাংনীতে এখনো পর্যন্ত ধানের শীষে ভোট দিতে পারেননি উনি, এখনো পর্যন্ত ধানের শীষে ভোট দিতে উনি পারেননি। উনার লোকজনও 2008 সালে আমাকে ভোট দেননি, উনি গনি সাহেবের সময়তেও এসে একদিনও ভোট দেননি ধানের শীষে। আচ্ছা, আমি এইটুকুনি বলবো। আপনাকে আরেকজন লিখছে এমডি ফারুক, একজন লিখছে মেহেরপুর 2 আসনে গাংনীর সাবেক এমপি জননেতা জনাব আলহাজ আমজাদ হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যদি মনোনয়ন দেওয়া হয় আবারও বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হবেন ইনশাল্লাহ। এখানে মূলত আমি সবারই ইয়েগুলো পড়ছি না, সবারই আপনার শুভাকাঙ্ক্ষী, এখানে যারা অনেকেই মন্তব্য লিখছেন সবাই আপনাকে আসলে এই জনপ্রতিনিধি হিসাবে এমপি ক্যান্ডিডেট হিসাবে দেখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার তো জনপ্রিয়তা আছে, ডেফিনেটলি জনপ্রিয়তা। আমি বলবো না সেটা, আমি বলবো না, আমার বলার অধিকার আছে। ওগুলা তো যারা বলছে ওরা গালিও দিতে পারে, ভালো বলতে পারে, তবে আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি আমার দ্বারা যেন আপনি কষ্ট না পান, আমি এটুকু চেষ্টা করি।
আরেক- জেনে শুনে চেষ্টা করি, এখনো হয়নি, একটু জি, 1 মিনিট সময় নিই। জি। জেনে শুনে আমি চেষ্টা করি কোন মানুষের যেন আমার দ্বারা, আমার কথা দ্বারা হুম। কষ্ট না পান, হুম। এটুকুনি একটা কথা বলবো। আর একবারই এমপি বানিয়েছে তো মানুষ, হুম। আমি দুর্নীতি করার সুযোগও পাইনি সুযোগও পাননি, না। এটা একটা চমৎকার কথা। এটা একটা চমৎকার না কথা, মানে দুর্নীতি করেন। বিষয়টা কি হলো, জি, জি। আওয়ামী লীগের সময়তে তো যেটুকুন পেতাম সেটুকু তো কেড়ে নিত, আর আমি বলতাম না এইটা হবে না, ওই যা পেয়েছি তাই জনগণকে ভাগ পেত। আর আমার তখন যে কমিটি ছিল আমি তাদেরকে ডেকে নিয়ে এসে তখন ওই দুঃসময়ের মধ্যে বসতাম, বললাম যে এই পরিমাণ হলো মাল আমি পেয়েছি, জি। ইউনিয়ন ভিত্তিক ভাগ করো, কয় টন করে এক একটা ইউনিয়নে যায়, এইবার ইউনিয়নে তোমরা যে মিটিং করবা করে এই মাল তোমরা গ্রাম ভিত্তিক কতটুকুন করে পাও ততটুকুন ভাঙবা, ভেঙে মিটিং করে হলো দিবা, হয় গোরস্থানকে দিবা, নাহলে মসজিদে দিবা, নাহলে ঈদগায় দিবা, নাহলে এতে মাদ্রাসায় দিবা, নাহলে ওয়াক্ত মসজিদে দেবা। এর বাইরে কোন জায়গায় যদি প্রকল্প নিয়ে আসো আমি প্রকল্পে সই করব না। একজন আমার নেতা কর্মী ভয়তে হলো কেউ খাবই চিন্তা করতে পারেনি কোনোদিন, আচ্ছা। 1 কেজিও না। আর যদি মনে করো যে টাকা তুলতে আসতে টাকা খরচ হবে, 500 টাকা কে দেবে, তাহলে তোমাকে দায়িত্ব না নিয়ে অন্য কাউকে দায়িত্ব দেবা যে 500 টাকা খরচ করতে পারে। তোমরা যদি নাই পারো তাহলে মসজিদের যে সভাপতি তাকে দায়িত্ব দিবা, আর তাও যদি না থাকে তাহলে হলো ভাঙবা, এসে আমাকে বলবা যে এই 500 টাকা আমি খরচ করতে পারবো না, আমাকে কমিটি করেছে, আপনি 500 টাকা দেন, আমি পকেট থেকে দেব। খাওয়ার সুযোগ কার ছিল না ভাই। তবে আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন, আমার মনে থাকবে, যে আপনি দুর্নীতি করার সুযোগ পাননি। সুযোগই পাইনি, আচ্ছা, কি করবো আচ্ছা, বলেন? ইয়েতে সর্বশেষ একটা সাবজেক্ট দিয়ে শেষ করব। জি মেহেরপুরের গণমাধ্যমকে কিভাবে দেখেন? প্রত্যাশা। শোনেন, বিষয় হলো কি, যেখানে আপনাকে একটা কথা বললাম না, জি। এইখানে যে অবস্থা হয়ে গেছে, জানা মানুষের পিছনে পড়ে যাচ্ছেন আপনারা, খারাপ মানুষেরা সামনের দিকে চলে যাচ্ছে। আচ্ছা। আপনার প্রেস ক্লাব আছে, জি। যে কয়জন আপনারা আছেন তার মধ্যে সবাই কজন কতটুকুন ভালো আপনারা বলতে পারবেন? জি। ওই যে বকলমি এসি সেভ করতে করতে এসি মনে করেন কাগজ কলম লেখা শুরু করলো, এবার বলি মানে এই এই ইউনো তার আগের ইউনো তার আগের ইউনো হবে গাংনির। ওই ভদ্রলোক কি করতো, নাম মনে নেই আমার, ওইখানে বায়োডাটা নিত, নিয়ে সাংবাদিক অমুক, আগে কি করতো সাংবাদিক অমুক, তারপরে সে সাংবাদিক হওয়ার আগে কি করতো ওরকম লিখছি। তো আমি একদিন বসা আছি, ওনার সাথে কথা বলছি কোনো একটা বিষয় নিয়ে, তখন ও গিয়ে যাই সালাম দিল, আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে তুই? সে বলে স্যার আমাকে চিনলেন না, আমি হলো অমুক সাংবাদিক। কি নাম? অমুক। তো আগে দেখি এই বাড়া আমার সামনে, বুঝছেন আমি নাই হয়ে গেছি, বলে কি রে ইয়নো একজন, তার কাছে পাবলিক সবাই আসবে, ও এসছে ইয়নো মানে সাংবাদিক। পরে আমি বুঝতে পারলাম যে সাংবাদিক পরিচয় দিল, তুই বাড়া দাড়ি কাটতে কাটতে তুই সাংবাদিক হয়ে আমার কাছে এসি এই কথা বলতে এসিস বাড়া। এখন ওই জাতীয় করা ছাড়া ভালো লোক হলো সঙ্গে পাবেন না। কর্মটাকে এত ছোট করে দেখবেনই বা কেন? দেখবো না কেন, আপনাকে জানতে হবে না? সেটা আলাদা কথা, সেটা আলাদা সেটা হবে। আপনার যোগ্যতা হচ্ছে, যদি যোগ্যতা আর থাকে। যোগ্যতা থাকলে আপনি সেভ করতে যাবেন না তো? না, অনেকে তো ড্রাইভিং করে, রিক্সা ড্রাইভিং চালায়, ভাই, রিক্সা ড্রাইভিং চালায়, করা ইয়ে করে। আর হলো যদি বলেন যে জুতা কালি করা হুম। এক জিনিস না তো। না, আমরা তো আসলে সেটা সেই সংস্কৃতিটাকে নিয়ে আসি যে আসলে আমাদের যে কর্ম, সেই আমরা কর্মের আনি, উচ্চতা নিচুতা শোনেন নাই। আমরা আনি, আমি জি। সে কথা বলছি না, আমার কথাটাকে আদারওয়াইজ নিয়ে না, না, আমি নিচ্ছি যে আপনি ছোট কর্মকে খারাপ করে দেখছেন, আমি দেখছি না, দেখছি না এই কারণে হলো আপনি চিন্তা করতে পারবেন, বলতে পারবেন না আমাকে একটা ছেলে, একটা লোক তার মনে হয় পুকুরের থেকে বালি তুলছে, এটা অপরাধ। জি। বালি আপনি তুলতে পারবেন না, মেশিন দিয়েও তুলতে পারবেন না পুকুরে, কারণ ওইখান থেকে আশেপাশে জমি বসে যাবে, বসে যাবে। তাই তো? সে ওই কাজ করছে। আর এক সাংবাদিক, ওর বাড়ি মনে হয় মাইলমারিতে, চুয়াডাঙ্গার কোন পত্রিকায় লেখে। আর একজন আছে
জোরপুকুরের ডান সাইডে একটা গ্রাম আছে ওই জায়গায়। তো আপনার একটা ছেলে আমারই দল করে, সে তার পুকুরের থেকে এরকম মাটি বালি উঠাচ্ছে, আমি জানি না কিন্তু সিনসিয়ার বলছে আপনাকে। কারণ ভাই পারতপক্ষে আমি মিথ্যা কথা বলিনি, এটা আপনাকে বলি গেলাম। পারতপক্ষে মানে আমি মিথ্যা কথা বলেই নি, যদি দেখি মিথ্যা কথা বলতে পারেন কথাই বলবো না। ও হলো ছেলেটা ওই বালি তুলছে, বিক্রি টিক্রি সবাই করছে, ও করবে হয়তো। তো ওই সাংবাদিক দুদিন ওর কাছে গিয়েছে, বালি যদি তোল টাকা দিতে হবে, দুইজনে গিয়েছে। আচ্ছা, টাকা দিতে হবে, অন্যথায় ইয়েনোকে বলবো, এসিল্যান্ডকে বলবো, তোমার মেশিন যাবে, বালি যাবে, সব যাবে, জরিমানা হবে। ও আবার একটু কন্ট্রাক্ট করছে, ভাই দুদিন পরে নে টাকা, টাকা পয়সা দেবো, এরকম, যেটা পরে বুঝতে পারলাম। ওরে 2 দিন 4 দিন, মানে ওরাও যেমন চালাক এরাও চালাক। 2 দিন 4 দিন যেই ভাই পরে নে একটু, অমুক করে, কেউ বেচা কিনা হচ্ছে না, টাকা দেবো অমুক সমুক, এই সে বলি ওকে ঘোরাইছে। ঘোরানোর পরে মেশিন ফ্যাশিন বালি মেলা তুলি ফেলেছে, বুঝলি, মেশিন ট্যাশিন হাবি যাবি সব ওখান থেকে তুলি হলো পাঠিয়ে দিয়েছে, যা চল যা, বালি পানি টানি শুকি, আগে বালি শুকাক টুকাক পরে বিক্রি করবো। দিয়ে ও যখন ফোন করেছে ওকে যে তোমার গাড়ি ঘোড়া সব নাই, তোমার তুমি টাকা পয়সা দিয়ে টাকা দিছ না অমুক সমক, ও তখন হলো গালাগালি গেছে, তুই কে রে, টাকা চাস, ইত্যাদি ইত্যাদি বলছে। ওই 2 ছেলে হলো, সে জানে যে ওই ছেলে তো হলো আমার। ওই শেষকালে কি করছে আপনার, আমার কাছে ফোন করেছে, কত বড় বান্দর আর কত বড় বিয়াদব চিন্তা করেন। বলছে আপনার ওই অমক ছেলেকে, আপনি অমক, তুমি কে, আপনি অমক এই কথা বলছো, তুমি কে, আমার নাম্বার কোথায় পাইলি তুমি, আমি অমক বলছো, তুমি আমার নাম্বার কোথায় পাইলি, আমি অমকই। তখন বলছে যে আপনার অমক ছেলে এই কাম করছে, তাকে সাবধান করেন, আমাদের সাথে কথা হয়েছিল সেগুলা রক্ষা করলো না, আমরা তাকে ধরার ব্যবস্থা করব। তাহলে ওকে বলেন দিনই, ওকে এখন কি করব আমি, বলেন তো। বললাম বাবা তুই তো সাংবাদিক মানুষ, তুই ছেলেকে পাচ্ছ না, একটু পরই আমার অফিসে আসবে, ঘন্টা 2-1-3 বসবে, এখান থেকে নেমিয়ে বাজারের দিক যাবে, তাই সেই এখান থেকে ধরে নিয়ে যাও। এই কথা বলি বিদায় করলাম। অবস্থা দেশ এভাবে চলছে, কি করবেন। অনেক ধন্যবাদ আমজাদ হোসেন। কেন ভাই, ইয়েতে আপনাকে আবারও ডাকবো। হ্যাঁ যখন ডাকবেন আপনাকে বলবেন, আমি আসবো। আবারও আসবো ডাকবো। মানে বিশেষ ব্যস্ততার মধ্যে থাকতে হয়, অনেক জায়গায় অনেক দৌড়দৌড়ি করতে হয়। মনে করেন কাজীপুরে ঢুকলে তো ওই রাত 10টা বাজে, ভোট ব্যাংক তো কাজীপুরি সব বাড়ির থেকে বেশি, জি। আমার তো অনেক বেশি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এখন যেহেতু আপনার ইয়ের নির্বাচনকে কেন্দ্র করে অনেক ব্যস্ত থাকবেন, হ্যাঁ ব্যস্ত থাকছি, তারপরেও অন্তত এই আমাদের এই ফোরামে এসে কথা বললে অন্তত আপনার জনগণ, হ্যাঁ, অন্তত যারা, হ্যাঁ। তারাও তো এই না বিষয়টা দেখবে, আপনি তাই না? বলবেন, আমি আপনারা যেই XYZ আপনারা জি। যে করবেন, জি। আমাকে ডাকলে আমি আসবো। জি। একটু যেমন আপনি তো বেশ কয়েকদিন আমি আপনাকে জি। ঘোরাই সময় দিলাম, জি, তাই না জি, বলেন, জি। কষ্ট পেয়েছেন সেজন্য আমি না, না, মাপ আমি চাই কষ্ট আপনার পাইনি, কাছে। আপনি ব্যস্ত মানুষ। তা আমি তারপরেও কষ্ট পাইলে আমি ক্ষমাই চাচ্ছি আপনার কাছে। খুবই ভালো লাগলো আপনার সাথে এই অনুষ্ঠান করে, আর এরকম করতে পারলে ভালো হয়, অসুবিধা নেই। জি। আর আমাকে যদি রাত্রিতে ব্যবহার করেন তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। জি, ধন্যবাদ। জি, আমার জন্য দোয়া করেন। জি। এই আর কি, জি। এই দেশের মানুষের জন্য দোয়া করেন জি, ভাই। জি, জি। এদেশের মানুষেরা যেন ভালো থাকে, আমাদের জি। কাছ থেকে আরো কিছু ভালো পায়, জি। এটাই সুপ্রিয় প্রত্যাশা দর্শক, করি। শুনছিলেন অতিথির কথা। কথা আর বাড়াবো না, নতুন অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি সবাই।